মুর্শিদাবাদের ঘটনায় আমরা যে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্ট আমাদের সবার সামনে এসছে এবং সেখানে একেবারে পরিষ্কার যে এই ঘটনাটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। তৃণমূলের একেবারে সরকারের ব্যর্থতা ছিল, পুলিশের ব্যর্থতা ছিল, সেই সঙ্গে বিজেপিরও হাত ছিল। এই ঘটনা 2026-এর ভোটে তৃণমূল কংগ্রেসকে কতটা চাপে ফেলবে বলে? দেখুন, চাপে তো ফেলা উচিত। এখন ব্যাপারটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে ভোটে হারানোর 100টা কারণ রয়েছে পশ্চিমবাংলায়, নিশ্চয়ই এটাও তার মধ্যে একটা কারণ। কিন্তু এটা বলছি যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এই যে রিপোর্টটা জমা দিল বলে শোনা যাচ্ছে, এবার এর বেসিসে কী হবে? এই রিপোর্টটা জমা পড়ে গেছে, তারপরও তৃণমূলের যে কাউন্সিলর ধুলিয়ানের, যার নাম সরাসরি রয়েছে, এবং মনিরুল বলে যে যার কথা উল্লেখ করা রয়েছে, যদিও তাকে এমএলএ বলে পরিচয় দেওয়া নেই, কিন্তু ঘটনাচক্রে ওখানকার এমএলএর নামও মনিরুল। এবার তাদের বিরুদ্ধে তারা এখনও তো গ্রেপ্তার হয়নি এবং আদালত তো এখনও পর্যন্ত নির্দেশ দেয়নি যে এদেরকে এই রিপোর্টের ভিত্তিতে এদেরকে গ্রেপ্তার করতে হবে। সুতরাং আমরা আদালতের কাছে জানতে চাইছি যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং ফ্যাক্ট তো কি আমরা সবাই জানি। পশ্চিমবাংলাতে আজ পর্যন্ত ওই হাজিনগর থেকে শুরু করে, নৈহাটি থেকে শুরু করে, মানে ওই হাওড়ার ওখানে ধুলাগড় থেকে শুরু করে যেখানে যেখানে দাঙ্গা হয়েছে গত 10-11 বছরে, প্রত্যেকটা ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের ইন্ধন রয়েছে এবং সেখানে বিজেপির সেখানে অংশগ্রহণ রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত দাঙ্গা করার জন্য পশ্চিমবাংলায় একজনেরও শাস্তি হয়নি মমতা ব্যানার্জির আমলে। যেরকম চাকরি চুরি করার জন্য কারোর কনভিকশন হয়নি, কি আর 5টা অপরাধের জন্য কারোর কনভিকশন হয়নি, তেমন পশ্চিমবাংলায় দাঙ্গাগুলো হয়েছে তো ঘটনা, কিন্তু দাঙ্গার জন্য এখনও পর্যন্ত একজনেরও ফাইনাল কনভিকশন হয়নি পশ্চিমবাংলায়, একজনেরও না। কয়েকজনকে ওই সময় নামকাবাস্তারে গ্রেপ্তার করে 2-2.5 দিনের মধ্যে তারা বেল পেয়ে যায়। অতএব আমার মনে হয় যে এইটা মানে বিচার ব্যবস্থাকেও এবার সত্যি সত্যি একটা মানে নির্ণায়ক একটা অবস্থান তো নিতে হবে, যে নাহলে ফ্যাক্ট জেনে কী করবো? যে পরের বছর আমাদের ইউপিএসসি পরীক্ষায় প্রশ্ন আসবে যে তৃণমূলের কোন নেতা দাঙ্গা করেছিল, আর আমরা তার উত্তর লিখে নম্বর পেয়ে আসবো নাকি? আর একটা বিষয়, এই চাকরিহারাদের আন্দোলনে গিয়েছিলেন আপনি, সেখানে আপনি বক্তব্য রেখেছেন। তারপরে চাকরিহারাদের একটা প্রশ্ন ছিল যে শুধুমাত্র এসে তাদের পাশে দাঁড়িয়ে বা মঞ্চে বক্তৃতা দিলেই হবে না, যদি আপনারা এখানে তাদের পাশে দাঁড়ান তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গিয়েও প্রশ্ন করতে হবে, তার অবদানও বা তাদের চাকরি যাওয়ার পিছনে তার যে অবদান বা তার যে বিচারিক ব্যবস্থাগুলো সেগুলোকেও অস্বীকার করলে চলবে। দেখুন, এই কথাটা কোনো চাকরিহারা আমাকে বলেননি, যদি আপনাকে বলে থাকেন, আমি কে বলেছেন আমি জানি না। আচ্ছা, আমি বলছি, বিকাশ ভট্টাচার্য পৃথিবীর একমাত্র উকিল নন, কি ভারতেরও একমাত্র উকিল নয়। আমি মামলাটা বিকাশ ভট্টাচার্য করেননি, করেছেন তৃণমূল যাদের সঙ্গে প্রতারণা করেছে সেই যোগ্য চাকরি প্রার্থী যারা চাকরি পায়নি তারা। যেরকম এক্ষেত্রে বহু যোগ্য প্রার্থী যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি চলে গেছে। মাথায় রাখতে হবে, আজকে আমি পরীক্ষায় দিয়েছি, আমার মেরিটে আমার চাকরি পাওয়ার কথা, কিন্তু আমি পেলাম না। আমি কি বাড়িতে বসে আঙুল চুষবো? আমি আদালতে যাব না, মামলা করব না? আমি যখন মামলাটা করতে যাব, যদি বিকাশ রঞ্জনের জায়গায় প্রকাশ রঞ্জন কি আকাশ রঞ্জন বলেও কোনো অ্যাডভোকেট থাকে, সে আমার মামলাটা করবে। সুতরাং মানে হাইকোর্টের জাজকে এটা বলেছেন যে বিকাশ ভট্টাচার্যের মুখ দেখে আমি রায়টা দিয়েছি, ওনার জায়গায় অন্য কোনো উকিল মামলাটা করলে আমি মামলার মেরিটটাকে বিচার করিনি, আমার উকিলকে পছন্দ হয়েছে বলে আমি রায়টা দিয়েছি। কেউ কি এটা অভিযোগ করছেন বা আপনারা কি সাংবাদিক হিসেবে এটা মনে করেন? কিন্তু আমি বলছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপরেই তাদের এই রাগটা কেন? আপনি কি বলছেন আমি শুনেছি, এবার আমি কি বলছি আপনি শুনুন। আপনি কি সাংবাদিক হিসেবে এটা মনে করেন যে উকিলের ওপর নির্ভর করে মামলার রায়টা কী হবে, নাকি সেই যে লিটিগেশন তার ন্যায্যতার ওপর নির্ভর করে? যদি লিটিগেশনটা যদি ভ্যালিড হয়ে থাকে তাহলে বিকাশ রঞ্জনের বদলে প্রকাশ রঞ্জন, আকাশ রঞ্জন, বিকাশ রঞ্জন কি নিখিলেশ রঞ্জন যেই অ্যাডভোকেট হন না কেন, রায়টা এটাই হবে। যদি লিটিগেশনটা অন্যায্য হয় তাহলে বিকাশ ভট্টাচার্যের রায়টাও বা তার লিটিগেশনটাও ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। অতএব তৃণমূলের কিছু লোক এটা বোঝাতে পারে যে এটা বিকাশ ভট্টাচার্যের জন্য হয়েছে, এটা বিকাশ ভট্টাচার্যের জন্যও হয়নি, এটা অভিজিৎ গাঙ্গুলির জন্যও হয়নি, এটা হয়েছে চোরেদের জন্য যারা চাকরিটা চুরি করেছে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম বিকাশ ভট্টাচার্য কালকে সরে যাবেন মামলা থেকে, তা বলে যারা চাকরিটা মানে চাকরির পরীক্ষায় কোয়ালিফাই করে যারা বঞ্চিত তারা কি মামলা প্রত্যাহার করে নেবে? তারা কি বলবে যে আমার সঙ্গে যে ইনজাস্টিস হয়েছে আমি মেনে নিচ্ছি, দাও মমতা ব্যানার্জি যাদেরকে চাকরি বিক্রি করেছে সেই 5,000-6,000 লোক চাকরি করুক, আমার চাকরি চাই না? তারা তো ছেড়ে কথা বলবে না। তাহলে কি করবেন? তাহলে একটা কাজ করুন, এই যে 22 লাখ ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে গুলি করে মেরে ফেলা হোক, সেটা করা হোক। তাহলে সরকার থেকে নিয়ম করুক যে যারা যারা চাকরির পরীক্ষায় বসে মমতা ব্যানার্জির হাতে প্রতারিত হয়েছে তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। এমনি ছেলেগুলো নাম মানে প্রায় মানে মরণাপন্ন হয়ে বেঁচে আছে ছেলেমেয়েগুলো, 8 বছর ধরে 9 বছর ধরে রাস্তায় বসে আছে, একেবারে মেরে ফেলুন, বিষ খাইয়ে মেরে ফেলুন, কি ফাঁসি দিয়ে দিন। তাহলে কী হবে? তাহলে মামলাগুলো পার্সিউ করার কেউ থাকবে না। তাহলে যেভাবে চলছে সরকার যেভাবে চায়
ওদের মতো করে নিতে পারবে। না হলে এই ধরনের বোকা বোকা কথার মানেটা কী আছে? উকিলের জন্য একটা মামলার হয়। বিকাশ বছর আমি ধরে নিচ্ছি বিকাশ বছর কালকে সরে যাবেন মামলা থেকে, ওনার জায়গায় রামশ্যাম যদুমধু যেই উকিলটা হোক না কেন, তাতে কি যে মামলাকারী সে কি সরে যাবে? আমাদের এই 19,000 ছেলেমেয়ের প্রতি যে অন্যায়টা হয়েছে, এদের কোনো দোষ নেই, কিন্তু এদেরকে কাজ করছিল একটা, তারা যোগ্যতায় চাকরি পেয়েছে, তাদের সেই মাইনের বেসিসে কেউ হয়তো বিয়ে থাবা করেছে, ঘর সংসার করছে, কেউ হয়তো একটা নতুন ফ্ল্যাট বুক করেছে, কেউ একটা ছোটো গাড়ি কিনেছে, কেউ বাড়িতে ফ্রিজ কিনেছে, ইএমআইতে মাস গেলে ইএমআই দিতে হবে, তাদের এখন হঠাৎ করে একটা অনিশ্চয়তা নেমে আসলো। এবং সবচেয়ে বড় কথা সামাজিক অসম্মান, সে কোনো দোষ করেনি কিন্তু তাকে লোকে ভাবছে সে বোধহয় বিরাট দোষ করে বসে আছে, তার চাকরি চলে গেছে। এই সব কিছুকে ঠেকাতে পারতো মমতা ব্যানার্জি সেগ্রিগেটেড লিস্টটাকে জমা দিয়ে। যদি তৃণমূল সরকার সেই সেগ্রিগেটেড লিস্ট জমা না দেয়, তাহলে কোনো উকিলের ঠাকুরদারও ক্ষমতা নেই অন্য কিছু করার। চাপ যদি দিতে হয় সরকারকে চাপ দিতে হবে। মানে তারা যেটা বলছে, আপনি বলতে চাইছেন যে এটা তাদের কথা নয়, সরকারের কোনো লোক বা তৃণমূলের কোনো লোক তাদেরকে বুঝিয়েছে, তাই তারা এরকমটা বলছে। দেখুন, এনারা যারা যোগ্য শিক্ষক তাদের প্রত্যেকের সেই মেধা আছে, নিজেদের সেই বিবেচনা বোধ আছে, সেই কারণে ওনাদের ধর্ণামঞ্চে আমাদেরকে আমন্ত্রণ করেছেন, কোনো তৃণমূল নেতাকে তো আমন্ত্রণ করেননি বলে আমি যতদূর জানি। সুতরাং তারাও জানেন যে এটা কেন হয়েছে। শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে, আর সুতরাং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মানেই তৃণমূল নয় বা তৃণমূল নেতা নয়, এ তো বোঝাই যাচ্ছে। বা ধরো ওরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে ডাকলো, এটাকে শুনে তৃণমূল নেতারা বললো যে না না, ওরা তো শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে ডেকেছে, আমাদের যাওয়ার দরকার নেই, সে তাহলেও ঠিক আছে ব্যাপারটা। সুতরাং তৃণমূল নেতারাও নিজেদের অকাতটা বোঝে। সুতরাং তারা নিজেরা যথেষ্ট যোগ্য, তারা জানেন তাদের সঙ্গে প্রতারণাটা কারা করেছেন, কেন করেছেন। দেখুন, একটা মানুষ যখন এত বড় একটা মানে খারাপ অবস্থায় পড়ে না, মানে যে ডুবতে বসেছে সে একটা খড়গুলোকে বলেও আঁকড়ে ধরার চেষ্টা করে। তাদের যে ইমোশনের জায়গা থেকে তারা এই কথাটা বলছেন, এটা আমরা সবাই বুঝতে পারছি। আর যদি এটা আমার সঙ্গে হয়, তাহলে কি আমি মানে কি বলবো, আমিও কি একই কথা বলতাম না? আমি খড়কুটোকে আঁকড়ে ধরার মতো করেও বলতাম না যে বিকাশ ভট্টাচার্য আপনি কিছু করুন, এই করুন। কিন্তু প্রশ্নটা তো এটা মানে ডিসপ্যাশনেটলি ভাবলে এটা তো বুঝতে হবে। দেখো, বিকাশ ভট্টাচার্যের সাথে ওনার বক্তব্যের সাথে এই প্রসঙ্গে তো অনেক জায়গায় আমাদের মতামত তো মেলে না। এটা তো লুকোচুরি কিছু ব্যাপার নেই। এ তো জানেন আমাদের পার্টির পক্ষ থেকে সেটা আমাদের অনেকে বলেছেন, আমারও যখন সুযোগ হয়েছে বলেছি। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি তো পার্সোনালি মনে করি না যে একবার চাকরির পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছে তার থেকে আর একবার পরীক্ষা নেওয়া উচিত। আমি তো এটা কোনো মতেই মনে করি না এটা আমি। কিন্তু কথাটা হচ্ছে যে এরা তো আর কোনো অপশান রাখেনি সরকার। আমি তো বুঝতে পারছি যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। আমাকে যদি আজকে বলা হয় আরেকবার মাধ্যমিক পরীক্ষা দিতে, আমি এত বছর হয়ে গেল সেটা থেকে ডিট্যাচড। আমি তো টুকে মাধ্যমিক দিইনি, আমি তো পড়াশোনা করেই মাধ্যমিক দিয়েছিলাম, যা নম্বর পাওয়ার পেয়েছিলাম, মাধ্যমিকে স্টার পেয়েছিলাম, লেটার পেয়েছিলাম। কিন্তু তাহলে আমাকে যদি বলা হয় আরেকবার পরীক্ষা দিতে, কে বলতে পারে আমি স্টার পাবো মাধ্যমিকে? হয়তো পাবো না একবার। সুতরাং দুবার তো এটা তো ঠিক নয়। এটা বরং যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা যদি আরেকবার কারো দিতেই হয়, তাহলে আমার তো মনে হয় আদালতের রায় দেওয়া উচিত যে সিবিআই অফিসারগুলোর আরেকবার করে পরীক্ষায় বসা উচিত, যে ওরা সত্যি টুকে চাকরি পেয়েছিল কিনা দেখতে হবে। যে একটা মামলা শেষ করতে পারে না, এই চাকরি চুরির কেসটাকেও সলভ করতে পারলো না, যে কারণে কোর্ট করলো না সেগ্রিগেট, তো ওরা করে দিতে পারতো। সব কটা চোরকে গ্রেপ্তার করে সব কটা ঘুষ দিয়ে চাকরি কেনাকে সেগ্রিগেট করে, যাতে কিনা ঘুষ না দিয়ে চাকরি পাওয়াতে চাকরিটা রক্ষা হতো। আমার তো মনে হয় যে এই শিক্ষকদের একবার চাকরি না নিয়ে সিবিআই অফিসারগুলোকে একবার চাকরি পরীক্ষায় বসানো উচিত। ওইগুলোই মনে হচ্ছে পয়সা খেয়ে চাকরি পেয়েছে, নাহলে এরকম কেলানে হয় কী করে? সুতরাং আমি বলছি যে কিন্তু এগুলো সব সত্ত্বেও কেন্দ্র রাজ্য সেটিং, দেখো আমি জানি না, হয় সেটিং নাহলে এটা কেলানের মাঝখানে, তার বাইরে তো আর কিছু হতে পারে না। কিন্তু আমি বলছি যে সেটা সিবিআই বলুক যে ওরা কোনো চাপে আছে নাকি ওরা কেলানে, সেটা ওরাই জানাক। কিন্তু আমি সেসবের মধ্যে যাচ্ছি। আমি বলছি যে যেটা হচ্ছে তো অন্যায় হচ্ছে, তো সবাই বুঝতে পারছি, কিন্তু অন্যায়টা করলোটাকে।